আমি 11-12 বছরের একজন মুক্তিযোদ্ধার নাম দিয়ে কি মর্তুজা না মজুমদার তিনি অভিযোগ এনেছিলেন, আমি তাকে বলেছিলাম যে মহিউদ্দিন খান আলমগীর হলো রাজাকার, মহিউদ্দিন খান আলমগীর হলো পাকিস্তানের পক্ষের একজন লোক, পাকিস্তানের কর্মচারী এবং দায়িত্বপূর্ণ লোক। আমি হয়তো ভুল করতে পারি, তাকে রাজাকার পদবি দিয়ে আমি ভুল করতে পারি, সে হয়তো রাজাকারের বড় অন্য কিছু হবে, তার পদবি আপনারা কি ঠিক করবেন তা আমি জানি না, কিন্তু তাকে তার যে ক্ষমতা ছিল, তিনি যে কাজ করেছেন, পাকিস্তানের পক্ষে থেকেছেন। তখন দুটো দেশ ছিল, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। পাকিস্তান আমাদের শত্রু, আমরা পাকিস্তানের শত্রু। এখন নঈম নিজাম, তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি নিজেও বিস্মিত হয়েছি যে এতদিন পরে একটা রাজাকারের মানহানির কথা বলে একজন মুক্তিযোদ্ধার প্রতি ওয়ারেন্ট ইস্যু করাটাকে তো আমি তো মনে করি সমগ্র মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা করা হলো, ওয়ারেন্ট ইস্যু করা হলো, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি ওয়ারেন্ট ইস্যু করা হলো। কাজী ফিরোজ রশিদেরও প্রশ্ন আছে আপনার কাছে। গতকাল ৭১ টিভিতে এই একই প্রশ্ন, তখন আমি জবাব দিয়েছিলাম যে এটা সত্যি দুর্ভাগ্যজনক। বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি এই বাংলার মাটিতে ভারতে না গিয়েও এখানে বসে এই মাটি আঁকড়িয়ে ধরে যে নিজের নামে একটি বড় সৈন্যবাহিনী রেডি করে যুদ্ধ করেছেন এবং পাকিস্তানি সৈন্যদের পরাজিত করেছেন, একটা কিংবদন্তি হয়ে আছেন উনি। ওনার বিরুদ্ধে এই ধরনের একটি ঠুনকো মামলা কষে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক। মুক্তিযোদ্ধাদের জন্য তো অবশ্যই এটা লজ্জাজনক। মান গেল মহিউদ্দিন খান আলমগীরের, মামলা করলো আর একজনে, বুঝেন কত বড় মান এক একজনের। তো এই সমস্ত খুবই ন্যাক্কারজনক ঘটনা, এইগুলো যত পরিহার করা যায় ততই ভালো হবে। কারণ মহিউদ্দিন খান আলমগীর পত্রিকা একটি বিবৃতি দিয়ে বলতে পারতেন, তার অবস্থান উনি পরিষ্কার করতে পারতেন যে আমি তখন ডিসি ছিলাম ময়মনসিংহের, সমস্ত 9 মাসই আমি ওখানে চাকরি করেছি, আমি কোনো অন্যায় করে নেই। না, এই কথা অবশ্য তিনি কিন্তু বলেছেন, কিন্তু উনি বলতেছেন যে সেটা রাজাকারের লিস্টে নাম নাই, কিন্তু উনি পাকিস্তান সরকারের কাজ তো করেছেন। না, সেটা শুধু মহিউদ্দিন খান আলমগীর একা কিন্তু না, তখন কিন্তু অনেক সরকারি কর্মকর্তারা ছিলেন। ফিরোজ রশিদ যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হলো জেলা প্রশাসকের দায়িত্বটা কিন্তু অনেক মুখ্য, অনেক বড় একটা জেলা প্রশাসন পরিচালনার দায়িত্ব এখনকার থেকে। এখন তো ধরেন নানা রকম হস্তক্ষেপ হয়, ওই সময়টা জেলা প্রশাসক খুবই গুরুত্বপূর্ণ একটি পদবি ছিল, যিনি একটি জেলার সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ করতেন। মুক্তিযুদ্ধ তখন মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো তারা আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত। সেক্ষেত্রে একজন জেলা প্রশাসক কিংবা একজন এসপির যে দায়িত্ব, পুলিশ সুপারের যে দায়িত্বটুকু ছিল সেটা ছিল এদেরকে প্রতিহত করা। রাজাকারদের রেশন বলতো জেলা প্রশাসক, এবং মহিউদ্দিন খান আলমগীর পরবর্তীতে মন্ত্রী হয়েছেন বলেই কি তার এই প্রসঙ্গটি এসেছে? কারণ সেই সময় তো আরো অনেকেই ছিলেন, তাদের বিষয় তো আসছে না। এই বিষয়টি নিয়ে ফিরবো আমি, তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। জাতীয় রাজনীতি যখন আপনি সম্পৃক্ত হবেন তখন অনেক বিতর্ক উঠে আসবে। যে আমি একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলোচনা করছিলাম গতকালকের ঘটনা বিষয় নিয়ে। আপনারা দেখেছেন যে গতকাল রায় হয়েছে বা চার্জশিট দেওয়া হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলার, এবং সেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারিস চৌধুরী সহ 9 জনের নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে কি কোনো রাজনৈতিক বিষয় আছে? এটা কিন্তু 3 দফা চার্জশিট দেওয়া হলো। এটা কিন্তু আসলে রাজনীতির বিষয়বস্তু নয়। এটা ওই সময় যদি আপনি দেখেন, আফটার 1/11 হারিস চৌধুরীর উদাও হয়ে গেলেন, যদি তার মধ্যে কোনো রকম সংশয় না থাকতো, তার মধ্যে যদি সম্পৃক্ততা না থাকতো, তাহলে একজন রাজনীতিবিদ হিসাবে তার তো একটা দায়িত্ব বলুন আর বাস্তবতা বলুন, তিনি এই মামলা বা মোকাবেলা করার জন্য, অন্যান্য ঘটনাগুলি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে পারতেন। তিনি তো পালিয়ে গেছিলেন 1/11 এর পরে। সেটাই বললাম, 1/11 কিন্তু এই ঘটনা তার আগের। 1/11-তে ওই সময় তিনি পালিয়ে গেলেন। 1/11-তে আপনি যদি দেখেন অনেকগুলো বিষয়ের রহস্য উন্মোচন হয়েছিল,
কারণ হারিস চৌধুরীর বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা, যেখানে 23 বঙ্গবন্ধুতে বর্তমান প্রাইম মিনিস্টারের উপর হামলা করা হয়েছিল। সেখানে আইবি রহমান থেকে শুরু করে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিলেন, মানে 22 জনের মতো। আপনি দেখেন ওই সময় আরো অনেকগুলো ঘটনা ঘটেছিল, খুলনার মঞ্জুরুল ইমাম, আপনি যদি দেখেন আসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে অনেকগুলো ঘটনা, নৃশংস ঘটনা আমরা জানতাম, এবং সাংবাদিকদের মধ্যে মানিক শাহ, হুমায়ুন কবির বালু অনেক নৃশংস হত্যার শিকার হয়েছিলেন। আমার বক্তব্য হলো হারিস চৌধুরীর উদাও হয়ে যাওয়া কিন্তু তার সম্পৃক্ততা অনেক ক্ষেত্রে প্রমাণ করে দেয়। তিনি সম্পৃক্ত থাকুন না থাকুন, একটা কিন্তু তিনি থাকুন আর না থাকুন, তার বিরুদ্ধে চার্জশিট যখন, এটা কিন্তু আদালত প্রমাণ করবে তিনি অপরাধী কি অপরাধী নয়, কিন্তু তার উদাও হয়ে যাওয়াটা এটি একটা রহস্য জন্ম দেয়। আমি এটা বলছি না যে আরিফুল হক কিংবা হারিস চৌধুরী সম্পৃক্ত আমরা সেটা বলার সুযোগও নেই। আইন তার গতিতে চলবে, আদালত তার গতিতে চলবে। আদালতে আইন যারা দায়িত্বে তারা প্রমাণ করবেন তার সম্পৃক্ত কি সম্পৃক্ততা নয়। কিন্তু হারিস চৌধুরী যখন উদাও হয়ে গেলেন তখনই 1/11-এর পরেই প্রশ্ন উঠেছিল তিনি কেন উদাও, তিনি কি কারণে, তার কি এমন ঘটনাগুলি জানতেন যে ঘটনাগুলি তিনি যাতে আইন প্রয়োগকারী সংস্থা বের করতে না পারে। কোথায় আছেন সেটাও কিন্তু, কোন দেশে আছেন সেটাও কিন্তু, এটাও একটা রহস্য। এই যে একটা অপার রহস্য, যেমন খোকন রাজাকারকে অনেকেই বলেছেন যে তারা সুইডেনে দেখেছেন, কিন্তু হারিস চৌধুরীর কিন্তু গত প্রায় 9 বছর হয়ে যাচ্ছে। নানা রকম বক্তব্য, কেউ লন্ডন বলেন, কেউ ইরান বলেন, কেউ বলেন যে তিনি তার মামার বাড়ি ভারতের একটি করিমগঞ্জে অবস্থান করছেন। এরকম একজন রাজনীতিবিদকে এরকম একদম নাই হয়ে যেতে পারেন জনাব কাজী ফিরোজ রশিদ? হ্যাঁ পারে, কারণ এই হারিস চৌধুরী সাহেবদের মতন লোক যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসে যায় হঠাৎ করে রাতারাতি, তখন এই বিপর্যয় ঘটে। শুধু হারিস চৌধুরী শাহ এম এস কিবরিয়াকে হত্যা করছে বা 21শে আগস্ট গ্রেনেড হত্যা না, সে বিএনপিকে হত্যা করছে। এই ধরনের ফালতু লোকজন বিএনপি সর্বোচ্চ পর্যায়ে বসে একদম খালেদা জিয়ার পাশে বসিয়ে গোটা দেশকে নষ্ট করে দিছে। কারণ যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, ওইখানে বসার জন্য যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দরকার হয়, যে শিক্ষার দক্ষতা দরকার হয়, যে অভিজ্ঞতা দরকার হয়, তার কিছু ছিল না। সে এতই পাওয়ারফুল হয়ে গেছিলেন যে ওখানে আরেকজন পিএস ছিলেন ফালু সাহেব, তাকেও সরাই দেওয়া হয়েছিল এক সময়। সে রাজনৈতিক সচিব, হ্যাঁ, পলিটিক্যাল সেক্রেটারি, তাকে সরাই দেওয়া হলো। সে এমন একচ্ছত্র অধিপতি ছিলেন যে তার কথায় সব কিছু চলতো। পুলিশ বলেন, তখন র্যাব বলেন, বেগম জিয়া মানে আইন প্রয়োগকারী প্রতিটি সংস্থায় তিনি নিয়ন্ত্রণ করতেন, সমস্ত কিছু উনি একা নিয়ন্ত্রণ করতেন। এবং যখন বিএনপি বিপদে পড়লো তারা সবাই নাই হয়ে গেল। এখন দেখেন, সে এত লোক বিএনপি আছে, মহাসচিবরা গেল না, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য কেউ দেশটা করলো না। এমনকি নঈম ভাই ঠিকই বলেছেন, যেমন কি কাজ হলো যে ওর মতন একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী যে রাতারাতি নিজেকে ধন দৌলতে বড় করলেন, সেখানে পালিয়ে যাবে দেশ থেকে। অতএব সে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছিল। প্রত্যেকটা হত্যাকাণ্ডর পিছনে হারিস চৌধুরীর ইন্ধন ছিল, তার মাস্টারমাইন্ড ছিল, তার অর্থকরীর যোগান ছিল, না হলে এটা হতে পারে না। সেই কারণেই সে পালিয়ে গেছে। আমি একটু যোগ করছি, আমি এক সেকেন্ড যোগ করছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সে সময় যে ঘটনাবলী ছিল তার প্রমাণ পরবর্তী সময় 1/11-এর পর রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আটক করা, এই ধরনের অভিযোগে, বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং আরো কয়েকটি ঘটনা, রাষ্ট্রের সম্পৃক্ততা যখন চলে আসে তখন রাষ্ট্রের নৈতিক অবক্ষয় প্রশ্নবিদ্ধ এবং একটি দেশের আগামী দিনের পথ চলা প্রশ্নবিদ্ধ হয়। সেই জায়গাটুকু হারিস চৌধুরী কিংবা অন্য যারা এখন কারা অন্তরীণ, এই প্রশ্নগুলো কিন্তু তখন থেকে ছিল, এখনো মানুষের মধ্যে জনমনে একভাবে বিদ্যমান। যে আমাদের সঙ্গে আবারও একটু যোগ দিতে চাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। একটু চলে যাচ্ছি মোহাম্মদপুরের বাবর রোডে তার বাসায়। জি বঙ্গবীর, আপনি বোধহয় কিছু আরো কিছু বলতে চেয়েছিলেন। বলতে চেয়েছিলাম, আপনি বলেছেন যে মহিউদ্দিন খান আলমগীর বলেছে রাজাকারের তালিকায় তার নাম নেই। উনি অত্যন্ত সত্য কথা বলেছেন, কিন্তু যারা রাজাকার তৈরি করেছে সেই রাজাকারের যে তালিকা আছে সেই তালিকার অনুমোদনে ওনাদের নাম থাকে। এবং এখন যে প্রশাসন চলছে, এই প্রশাসন যারা চালাচ্ছেন, এখনকার প্রশাসনের বাপ দাদা চাচা কিন্তু ওই ডিসি, এসপি, ওসি, ইউনো, টিওনো এরাই। পাকিস্তানের সময় তখন ছিল যুদ্ধ, এখনকার মতো ছিল না। তখন
একমাত্র পাকিস্তানিরাই বাংলাদেশে থাকতে পেরেছিল। আমরা যারা বাংলাদেশ চেয়েছিলাম তাদের পাকিস্তানের আওতার বাইরে থাকতে হয়েছে। একটু আগে কাজী ফিরোজ রশিদ যখন বললেন, কাজী ফিরোজ রশিদ একজন অত্যন্ত বড় মাপের মানুষ। বাংলাদেশে জগন্নাথ কলেজ এখন বিশ্ববিদ্যালয় হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ কলেজ, এই দুটি প্রতিষ্ঠানই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। অন্যদিকে সাদত কলেজ, আমার মনে হয় এই কলেজের শতকরা 90 জন মুক্তিযোদ্ধা হয়েছিল। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শতকরা 90 জন মুক্তিযোদ্ধা হয়েছিলেন। কাজী ফিরোজ রশিদ যখন বললেন যে আমার নামে একটা ওয়ারেন্ট ইস্যু করা দুর্ভাগ্যজনক, আমি মনে করি এই ওয়ারেন্টটা আমার নামে ইস্যু করা হয়নি। এই ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে। এবং আপনার কথাতে যেটা আমার কাছে মনে হলো যে যারা পূর্ব পাকিস্তানের কর্মচারী ছিলেন তাহলে কি তারা সকলেই রাজাকার? এক অর্থে তো বলবো আমরা যারা স্বাধীনতা এনেছি, যখন রক্তের হোলি খেলা হয়েছে, তখন আরামে আয়েশে যারা পাকিস্তানের কর্মকর্তা ছিলেন তারা প্রত্যেক অপরাধী। আমি সেখান থেকে বেছে বেছে বলেছি যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ছিলেন, যারা পুলিশে ছিলেন, যারা আর্মিতে ছিলেন, এমন আর্মি অফিসারও বাঙালি পাওয়া যাবে যারা পাকিস্তানের সময়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছে এবং সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে